প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা পূর্বের মতোই ধারাবাহিকভাবে ক্লাস 9-10 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2, সেখানে সেট ও ফাংশন সম্বন্ধে বলা আছে। আমরা বিগত দিনে সেটের সেট কি কিছু সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী অংশ পার্ট 2। আশা করি পার্ট 1 তোমাদের ভালো লেগেছে। যদি পার্ট 2 তোমাদের বুঝতে সুবিধা হয় এই অংশটুকু, তাহলে আমি বুঝবো আমার পরিশ্রম সার্থক হয়েছে। থ্যাংক ইউ। আমরা শুরু করি এখন চ্যাপ্টার 2। দেখে আমাদের আজকে আলোচ্য সূচির মধ্যে আছে। আজকে আমাদের আলোচ্য সূচির মধ্যে আছে চ্যাপ্টার 2। আমরা আসলে দেখি আমাদের এইখানে যাই, তাহলে সুবিধা হবে। তো আজকের গণিতের নবম দশম শ্রেণী 2026 সালের অধ্যায় 2 সেট ও ফাংশন, পেজ নাম্বার 21। এর আগের ধারাবাহিকতায় আমরা আলোচনাটা করছি সেটের সমতা। দুইটা সেট কখন সমান হবে? তো দুইটা সেট সমান হতে হলে যখন একটা সেটের প্রত্যেকটা উপাদান আরেকটার মধ্যে আছে এবং অপরটারও প্রত্যেকটা সমান এই সেট, অর্থাৎ দুইটা সেট একটার প্রত্যেকটা উপাদান আরেকটার মধ্যে এবং আরেকটার প্রত্যেকটা উপাদান এটার মধ্যে যদি থাকে, তাহলে দুইটা সেটকে সমান বলা হবে। তখন দুইটা সেট অ্যাকচুয়ালি একজন আরেকজনের ইকুয়াল সাবসেট, একজন আরেকজনের এগুলো। এখানে দেখো, এ সমান 357, বি সমান 5337। যদিও এখানে অর্ডারটা আলাদা, ওইখানে এ সমান 357, এখানে আছে 5337 এবং একটা 3 বেশি আছে, তাতে কোনো সমস্যা নাই। সেটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সমতা হতে হলে প্রত্যেকটা এক, এখানে আছে 357, আর একটার মধ্যে 357, এখানে উল্টাপাল্টা সাজানো থাকলেও কোনো সমস্যা নাই, কোনো একটা উপাদান বেশি থাকলেও সমস্যা নাই, তাহলেও তারা দুইটা সমান হবে। তাহলে এ ইকুয়াল টু বি, এবং এটা তখন এ সাবসেট ইকুয়াল টু বি, বি সাবসেট ইকুয়াল টু এ, কারণ একজন আরেকজনের সমান। আবার দেখো, এ সমান আছে 357, বি সমান আছে 5337, সি সমান আছে 77355। খেয়াল করে দেখো, এই মেন এলিমেন্ট 357, আমরা যদি ডুপ্লিকেট গুলো বাদ দিই তাহলে 357 তিনটার মধ্যে আছে, কোনোটাতে একটাতে 7 দুইবার আছে, 5 দুইবার আছে, আর একটাতে 3 দুইবার আছে। নো ম্যাটার, এটাতে কোনো প্রবলেম নাই। আমরা দেখবো প্রত্যেকটা উপাদান ডুপ্লিকেট গুলো বাদ দিলে সেম থাকে কিনা। যদি সেম থাকে তাহলে সেটগুলো সমান হবে। তাহলে এক্ষেত্রে এ বি ইকাল টু বি ইকাল টু সি। যেমন এখানে লেখা আছে, সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। এবার সেটের অন্তর ডিফারেন্স। তো দুইটা সেটের মধ্যে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দিলে যে সেটটা পাওয়া যায় তাকে বলা হয় দুইটা সেটের অন্তর। অন্তর মানে বিয়োগফল। তো এ ও বি এর দুইটাকে অন্তর হিসেবে লেখার সময় এ বাদ বি এভাবে লিখতে হয়। এই যে এখানে ব্যাকস্ল্যাশ, এ ব্যাকস্ল্যাশ অথবা এ মাইনাস বি এভাবে লিখতে হয়। পড়ার সময় পড়তে হয় এ বাদ বি। তাহলে এ বাদ বি সমান হচ্ছে আসলে এমন একটা সেট যে সেটের উপাদান এতে আছে বিতে নাই। এখানে খেয়াল করবে, এক্স এলিমেন্ট অফ এ, এক্স এক্স বিলংস টু এ বাট এক্স নট বিলংস টু বি, অর্থাৎ এক্স এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই। এ মাইনাস বি বুঝালে, এ বাদ বি বুঝালে। যেমন এখানে একটা উদাহরণ আমরা আবার দেখি, 1 2 3 4 5, এ একটা সেট, এ সেট, বি হলো 3 5। তাহলে এ বাদ বি মানে আমাকে এর মধ্যে থেকে শুধু বি যেগুলো কমন আছে এটা বাদ দিতে হবে। তাহলে বি এখানে 3 আছে, এর মধ্যে 3 আছে না, আছে, তাহলে 3টা বাদ। বি এখানে 5 আছে, 5টা বাদ। তাহলে এই এই দুইটা বাদ দিলে কি থাকলো, 1 2 4। তাহলে এ মাইনাস বি সমান হবে 1 2 4, 1 2 4। আর একটা মজার বিষয় আছে, এখানে যদি বিতে যদি এমন একটা উপাদান থাকতো, সে সাপোজ 3 5, এখানে একটা 10 আছে, সে 10 তো এতে নাই। তো 10 না থাকলেও আমাদের একই রেজাল্ট হলো 1 2 4, কারণ এই বি সেটের মধ্যে অতিরিক্ত কোনো যদি কিছু থাকে সেটা আমাদের বিবেচ্য বিষয় নাই। আমি খালি যখন এ থেকে বি বাদ দিব, তাহলে দেখবো শুধু
এর মধ্যে বি এর কোন কোন উপাদান মিল আছে, যে কটা মিল আছে ওই কটা বাদ দিয়ে দিব, দিলেই বিয়োগফল হয়ে যাবে। এবার আসি সার্বিক সেট, ইংরেজিতে বলে ইউনিভার্সাল সেট, এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। তো সার্বিক সেট বলতে বোঝায় যে যে সেটের মধ্যে সবগুলো উপাদান থাকে এবং অন্যান্য সেটগুলো এই সেটের প্রত্যেকটাই হলো এই সার্বিক সেটের উপসেট হয়। এখন মনে করো একটা স্কুল, সে মেটচন্ডী হাই স্কুল, এটার যদি আমি সকল ছাত্রছাত্রীদের একটা সেট করি 6 to 10, তাহলে সবগুলো ছাত্রছাত্রী এই সেটের আওতার সদস্য। তাহলে এটা হলো একটা ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। এখন যদি ক্লাস 9-এর শুধু ছাত্রদের নিয়ে একটা সেট করি, তাহলে এই সেটটা হবে ইউনিভার্সাল সার্বিক সেটের উপসেট, কারণ সার্বিক সেটের মধ্যে ক্লাস 9-এর ওই স্টুডেন্টদের ওই সেটটা আছে, বয়েজদের ওই সেটটা আছে, বা গার্লসদের ওই সেটটা আছে। তাহলে আমার সার্বিক সেটের ধারণা হলো এটা একটা পূর্ণাঙ্গ সেট যাটার মধ্যে সবগুলো উপাদান থাকে। এটা লিখতে হয় ভেন চিত্রের মধ্যে, এটা লেখা থাকে আয়তক্ষেত্র ভাবে লেখা থাকে, বোঝানো হয় যে এই রকম, এইভাবে বোঝানো হয়, এটা হলো সার্বিক সেট। আর সাপোজ এটা হলো মনে করো এটা হলো সার্বিক সেটটাকে, এটাকে আমরা বলতে পারি এ সেট। ঠিক একইভাবে এইরকম আর একটা সেট থাকতে পারে, এটাকে বলতে পারি বি সেট। যেমন আমি বললাম যে এটা হলো মনে করো ইউ সেট, গোটাটা এটা ইউ দ্বারা লেখা হয়। তাহলে এইটা এ সেট, এটা বি সেট, এটা বি সেট, আর এটা ইউ সেট। অর্থাৎ আমি যদি ক্লাস 9-এর স্টুডেন্টদের কথা বলি, ক্লাস 9, তাহলে পরে এইটা কি এই মেটচন্ডী হাই স্কুলের গোটা সকল ছাত্রের মধ্যে এটা আছে, ক্লাস 9ও আছে। তাহলে এইটা হলো গোটা গোটা স্কুলের সেট, মেটচন্ডী হাই স্কুলের সব ছাত্রদের সেট, এটা এটা এই অংশটা, এটাকে বলা হবে সার্বিক সেট। আর এগুলো এক একটা সেট, তাহলে এই প্রত্যেকটা সেটই হচ্ছে সার্বিক সেটের উপসেট, কারণ সার্বিক সেটের কিছু উপাদান নিয়ে আর একটা সেট গঠিত হয়েছে। তো আমরা দেখি বইয়ে কি আছে এখানে। বইয়ে বলছে আহ, যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ সমান যদি এক্স ওয়াই হয়, সেট বি হলো এক্স ওয়াই জেড এর একটি অপোসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হবে, কারণ এ সেটটা এখানে অল্প উপাদান এক্স ওয়াই, আর বি সেটে আছে এক্স ওয়াই জেড। তাহলে বি সেটটাকে বলতেছে যে এ সেটটা হলো তার একটা সাবসেট বা উপসেট। বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হবে, অর্থাৎ এক্ষেত্রে বি সেটটা হলো সার্বিক সেট। আচ্ছা, এখন নিচের দিকে আমরা ধরি, যদি তাহলে সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি সমান 2 4 4 4 6, এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন ইকাল টু 1 2 3 4। এখানে সি সেট সেটের সাপেক্ষে সার্বিক সেট এন, অর্থাৎ সি সেট শুধু জোড় সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং পজিটিভ সংখ্যা, এক এক বা তার বড়। তাহলে এখানে জোড় সংখ্যা বলছে, তাহলে 2 4 6 চলতেই থাকবে সব। আর এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি, তাহলে এক থেকে জোড় বিজোড় সব। তাহলে এই সি সেটটা এন সেটের উপসেট, সি সেটটা এন সেটের উপসেট, কারণ এন সেটের মধ্যে জোড় বিজোড় সব আছে, আর সিতে শুধু জোড় আছে। আচ্ছা, এবারে আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, পূরক বা কমপ্লিট সেট, এটাকে লেখার সিম্বল হচ্ছে এর উপরে টান, এই যে ড্যাশ, এই যে দেখো এখানে, এইখানে এই যে এর উপরে ড্যাশ আছে, এই যে এর উপরে ড্যাশ আছে, এই যে একটা ড্যাশ। অথবা আরেকটা ভাবে লেখা থাকে, হয় এরকম থাকবে এর উপরে ড্যাশ, অথবা এর উপরে সি, এটা মানে কলাম কমপ্লিমেন্ট সেট। তো কমপ্লিমেন্ট সেটটা কি, আসলে কমপ্লিমেন্ট সেটটা হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ। আমরা বিয়োগ শিখে আসলাম একটু আগে, সেই সেই পদ্ধতি, অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে সেই সেটের পূরক সেট হয়। একটু আমরা উদাহরণটা দেখি, তাহলে বুঝতে পারো। তার মানে কি, এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট সমান হবে ইউ বাদ এ, ইউ বাদ এ,
যেমন উদাহরণ এখানে ধরো ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, ইউ সমান ইউ এর মান এটা, তাহলে ইউটা সার্বিক সেট। এ সেটটা দেখো 2 4 6 7, 2 4 6 7, তাহলে 2 4 6 7 এর মধ্যে আছে ইউ এর মধ্যে, কারণ ইউ হলো সার্বিক মানে কি এ বি দুইটা সেটই এই সেটটার উপসেট, অর্থাৎ এই সেট থেকে কিছু অংশ নিয়ে আর একটা সেট গঠিত। তাহলে এর যখন আমি পূরক সেট বলবো তখন কি করতে হবে, এই ইউ থেকে এ বাদ, তাহলে বাদ দেওয়ার সময় আমরা কি করি, খালি কমন গুলো বাদ। তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট সমান হবে 1 2 বাদ যাবে, তাহলে 1 3, আবার 4 বাদ যাবে, তাহলে 5 থাকবে, আবার 6 বাদ যাবে, 7 বাদ যাবে। নিচে দেওয়া আছে দেখো ইউ এ কমপ্লিমেন্ট এর উপরে সি দেওয়া আছে সমান সমান, তাহলে ইউ বাদ এ সমান সমান ইউটা লিখে নিল 1 2 3 4 5 6 7 বাদ 2 4 6 7, বাদ দিলে থাকলো 1 3 5, 1 3 5। তাহলে বি কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট একই জিনিস, ইউ থেকে বি বাদ, তাহলে বি এ কি কি আছে, বি আছে 1 3 5, তাহলে 1 3 5 বাদ যাবে, তাহলে 1 3 5 বাদ দিলে থাকে 2 4 6 7, 2 4 6 7। তাহলে এ কমপ্লিমেন্ট সমান তাহলে কি হলো 1 3 5, আর বি কমপ্লিমেন্ট হলো 2 4 6 7। অর্থাৎ মনে করতে হবে যখনই কমপ্লিমেন্ট বলবে তখনই বুঝতে হবে যে এটা সার্বিক সেটের সাথে সম্পৃক্ত। সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে হবে ওই সেটের কমপ্লিমেন্ট। যেমন এ কমপ্লিমেন্ট মানে সার্বিক মাইনাস এ, বি কমপ্লিমেন্ট মানে সার্বিক মাইনাস বি, সি কমপ্লিমেন্ট মানে সার্বিক মাইনাস সি। আচ্ছা, যেমন এখানে চিত্রে ভেন চিত্রে বলা আছে দেখো ইউ এই গোটা শেড অংশটা, এই সাদা টংটা অংশটা সমান মানে এ সহ গোটাটাই হচ্ছে ইউ। তাহলে এ কমপ্লিমেন্ট কি, তাহলে ইউ থেকে এ বাদ, তাহলে ই এর এই সাদা অংশটুকু বাদ, অর্থাৎ এ কমপ্লিমেন্ট হলো এই গ্রে এরিয়া এইটুকু। আচ্ছা, সংযোগ সেট ইউনিয়ন অফ সেট, দুইটা সেটের সংযোগ করতে হলে কি করতে হয়, এ ইউনিয়ন বি বলি আমরা। সংযোগ করার নিয়ম হচ্ছে এ সেটের সবগুলো নিব, দুইটা সেটকে যদি আমরা একত্রে করি একসাথে মেশাই তাহলে কি হবে, এটাকে বলে ইউনিয়ন করা। তাহলে এতে যা আছে সবগুলো নিব, আর বিতে যা আছে সবগুলো নিব, কিন্তু এ আর বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো একবার নিব। তার মানে ওইটাকে বলা হয় ইন্টারসেকশন বা ছেদ। দুইটা সেটের মধ্যে যেটুকু মিল থাকে সেটুকুকে বলা হয় ইন্টারসেকশন বা ছেদ সেট। তাহলে ইউনিয়ন হলো এ প্লাস বি, যদি দুইটা সেট বলি এ আর বি তাহলে এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। বা অন্যভাবে বলা যায়, আমরা কি করব, এ সেটের উপাদান সবগুলো নিব, নেওয়ার পরে বি এর কোনগুলো নিব যেগুলো মিল নাই, এর সাথে বি এর মিল নাই, কমন গুলো আমি তো এ যখন নিয়েছি তাহলে এর সবগুলো নিয়েছি, এবার বি এর শুধু সেই অংশটুকু নিব যেগুলো এর মধ্যে নাই, নিয়ে একটা সেট করব, সেটাকে বলতেছি আমরা এ ইউনিয়ন বি। আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে নিচ্ছে। এইখানে দেখো সি সমান দেওয়া আছে 3 4 5, ডি সমান দেওয়া আছে 4 6 8, তাহলে সি ইউনিয়ন ডি কি হবে, সি ইউনিয়ন ডি হবে 3 4 5, আমি আগে নিব 3 4 5 নিব, দেখো এখানে ইউনিয়ন করার সময় 3 4 5, আর সি এর হচ্ছে 3 4 5, আর ডি এর হচ্ছে 4 6 8। তাহলে নেওয়ার সময় আমি কি করলাম, 3 4 5 6 8, এখানে মিল ছিল কি, চার সংখ্যাটা দেখো সিতেও ছিল ডিতেও ছিল, আর অন্যগুলো মিল নাই, তাহলে আমি সি এর দেখো 4 নিলাম একবার, 4 নিলাম একবার, অর্থাৎ সি এর আমি 3 4 5 নিলাম, নেওয়ার পর এবার ডি যখন ইউনিয়ন করব খালি দেখবো যে মিল কি কি আছে, তাহলে ডিতে আছে 4, তো 4 অলরেডি আমি সি এর সময় নিয়ে নিয়েছি, তাহলে 4 বাদ দিব, 6 নাই সিতে 6 নিব, 8 নাই সিতে 8 নিব, তাহলে এটা হলো 3 4 5 6 8। এটা যদি আমরা ভেন চিত্রের মধ্যে দেখি তাহলে এইখানে সি মানে দেখো এই গোটাটা সি এর এরিয়া, এই গোটাটা হচ্ছে সি এর এরিয়া, এই যে এই গোটাটাই হচ্ছে সি এর এরিয়া। সি এর উপাদানগুলো কি কি আছে আমরা দেখে আসলাম, 3 4 5, এই দেখো 3 4 5, এটা সি। আর ডি তে কি কি আছে, ডি তে আছে 4 6 8, আর এটা ডি দেখো এটা হলো ডি, এটা ডি। তাহলে ডি তে কি কি আছে, ডি এর 4 দেখো 4 ডি তেও আছে সিতেও আছে, আর 6 আর 8 শুধু ডি তে আছে,
3 আর 5 শুধু ডি সিতে আছে। তাহলে আমরা যখন ইউনিয়ন করব তাহলে কি নিব? 3 5 নিব, আর এই চারটা দুইটার মধ্যে আছে, চারকে একবার নেব, তাহলে 3 4 5 6 8। 3 4 5 6 8 অর্থাৎ কমন আনকমন, কিন্তু কমন গুলো একবার নেব। কমনটাকে আমরা বলি সেট সেট, দুইটা সেটের মধ্যে যেটা কমন থাকে যে উপাদানগুলো সেটাকে বলি আমরা সেট সেট। তাহলে এইখানে আসলে সি ইউনিয়ন ডি সমান হলো এটা, এই যে সি ইউনিয়ন ডি। আর যদি আমি এইভাবে বলি সি ইন্টারসেকশন, চিহ্ন নিচে আমরা শিখবো এখনই, তাহলে সি ইন্টারসেকশন ডি, তাহলে কি এখানে সি ইন্টারসেকশন ডি হলো শুধু 4, কারণ এই 4ই হচ্ছে দুইটার মধ্যে মিল আছে, কমন আছে। তাহলে আমরা এই ছেদ সেট বা ইন্টারসেকশন বলতে কমন বুঝবো সেটের মধ্যে। যেমন যদি বলি আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা বুঝবো যে এমন উপাদান যেটা তিনটার মধ্যে আছে। আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি বলি, তখন আমরা বলবো যে এই যে উপাদানগুলো আসবে যেগুলো এতে আছে সেগুলো নিব। এবার কি করব? বি, এ আর বি এর মধ্যে দেখব যে 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 কটা এর মধ্যে কমন পড়ে গেছে ওই কটা তো আমি নিয়ে নিছি, আর নিব না। বিতে যেগুলো নতুন আইটেম আছে, এলিমেন্ট আছে, সেগুলো নেব। ঠিক একইভাবে সি এর করার সময় সেম, যে এগুলোর মধ্যে কোনটা আনকমন আছে সেটা নিয়ে নেবো। অর্থাৎ আমরা কমন প্লাস আনকমন, কমন গুলো একবার নেবো আর আনকমন গুলো নিতে হবে। এটা হচ্ছে ইউনিয়ন। আর এই ছেদ সেট বা ইন্টারসেকশন হচ্ছে শুধু কমনটা। আশা করি তোমরা এই অংশটা বুঝেছো। এবার আমরা একটু নিচের দিকে মুভ করি। 1 সেকেন্ড। ইয়েস। আচ্ছা, তাহলে আমরা সেট সেট শিখলাম। এই একই জিনিস এখানে বলা আছে। এখানে দেখো, এই যে শেড এরিয়া অংশ এ আর বি এর মধ্যে, এই শেড অংশ দুইটার মধ্যে আছে, তাহলে এটুকু হলো এ ইন্টারসেকশন বি। আর এখানে দেখো পরের চিত্রটাই, এখানে তিনটা সেট আছে এ বি সি। তাহলে এই যে কোণাটায় যে শেড অন্ধকার করে দেওয়া আছে, এই যে এই অংশটা, তাহলে এটা হলো তিনটার মধ্যে আছে। উদাহরণ নিচে আমরা যদি দেখি, আচ্ছা, এখানে পি সমান বললে এক্স ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 2 থেকে 6-এর মধ্যে, কিন্তু 6 সমান, এই দেখো নিচে এটাকে বলে ইকুয়াল সাইন, অর্থাৎ 2-এর বড় হবে 6 অথবা 6-এর ছোট হবে। তাহলে কি কি হবে? পি এর মান, পি এর মান হবে দেখো, এই যে পি এর মান হবে তাহলে 3 4 5 6, কারণ 2-এর বড় নিতে হবে, তাহলে 3 আসবে, 3 আসলো, 4 আসলো, 5 আসলো, 6ও আসবে, কারণ এই যে এখানে সমান চিহ্ন দেওয়া আছে। কিন্তু 2-এর ক্ষেত্রে দেখো এখানে সমান চিহ্ন নাই, অর্থাৎ 2-এর বড় হতে হবে। তাহলে এখানে 3 আসলো, 4 আসলো, 5 আসলো, আর 6 আসলো এখানে, কারণ 6 পর্যন্ত নেওয়া যাবে। আর কিউ বললো কি, কিউ হচ্ছে এটাও স্বাভাবিক সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। আবার 8 বা তার ছোট, তাহলে কিউ সমান কি হবে শর্ত মোতাবেক? তাহলে জোড় সংখ্যা 2 থেকে শুরু, তাহলে 2 4 6 8, 8 নেওয়া যাবে, কারণ এই যে 8-এর নিচে এখানে সমান চিহ্ন দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট সাইন। 8 এক্স লেস দেন ইকুয়াল টু 8, তাহলে 2 4 6 8 হলো কিউ। এবার পি আর কিউ ইন্টারসেকশন করলে কমন কি কি আছে এই দুইটার মধ্যে? কমন আছে আমরা দেখতে পাচ্ছি 4 আর 6, 4 আর 6। তাহলে সেট সেট হচ্ছে পি ইন্টারসেকশন কিউ করলে পরে 4 আর 6। আর যদি ইউনিয়ন করতাম তখন সবগুলো নিতে হতো একবার করে, তাহলে কি হতো? পি ইউনিয়ন কিউ করলে পিতে কি কি আছে, 3 4 5 6 এগুলো নিয়ে নিতাম। এবার কিউ এ কি আছে? 2 আছে, এই 2 কিন্তু পিতে নাই, তাহলে 2 আবার নিতাম এখানে। 4 আছে, নিতাম না। 6 আছে, নিতাম না। 8 নিতাম। এই অর্থাৎ এখানে যদি গ্রাফে আমরা দেখি, দেখো গ্রাফে পি সমান 3 4 5 6, দেখো 3 4 5 6। আর কিউ এ আছে হচ্ছে 2 4 6 8, তাহলে 4 আর 6 কমন, 4 আর 6 কমন, তাহলে ছেদ হলো পি 4 আর 6। আর যদি ইউনিয়ন করতাম তখন হতো 3 4 5 6 2 8। নিশ্চিত সেট, ডিজয়েন্ট সেট, অর্থাৎ নিশ্চিত সেট কখন বলা হবে? দুইটা সেটের মধ্যে যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ কমন এলিমেন্ট না থাকে। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে 1 2 3 এ সমান আর বি সমান 4 5, তা দুইটার মধ্যে কোনো মিলই নাই, কোনো কমন উপাদান নাই, তাহলে এ আর বি দুইটা সেটকে বলা হবে ডিজয়েন্ট সেট।
তাহলে ডিজয়েন্ট সেট, তার মানে এ ইন্টারসেকশন বি ইকাল টু ফাই, কারণ আমরা জানি যে ফাই দ্বারা বোঝায় যে কোনো এলিমেন্ট নাই, নট জিরো, ফাই। তাহলে নিশ্চিত সেট বা ডিজয়েন্ট সেটের শর্ত হলো এ ইন্টারসেকশন বি, দুইটা সেট যদি এ আর বি হয় তাহলে নিশ্চিত সেট হবে এ ইন্টারসেকশন বি সমান ফাই, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। শক্তি সেট, শক্তি সেট আমরা কাকে বলি, যে একটা সেটের যতগুলো উপাদান আছে তো প্রত্যেকটাকে নিয়ে যতগুলো সাবসেট করা যায়, উপসেট করা যায়, সব উপসেটগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে বলা হবে ওই সেটের পাওয়ার সেট। তাহলে আমি কি বললাম কথাটা, একটা সেটে যতগুলো উপাদান আছে আমরা জানি ওইগুলো দিয়ে আবার সাবসেট করা যায়, তো সেই মানে ওই উপাদানগুলো নিয়ে যতগুলো সাবসেট তৈরি করা যায় সবগুলো সাবসেটকে ওই সেটটার পাওয়ার সেট বলে, লিখতে হয় পি অফ এ। যেমন এ যদি সেট হয় এম এন, তাহলে পাওয়ার অফ পি হচ্ছে পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ সমান তাহলে কি হবে, পাওয়ার অফ এর মধ্যে হবে, দেখো খেয়াল করে, এম এন, আমরা জানি প্রত্যেক সেটই তার উপসেট, আমরা এর আগে আলোচনা করছি। তাহলে এম এন একবার নিতে হবে, এম একবার নিতে হবে, এন একবার নিতে হবে, একটা ফাই, অর্থাৎ ফাই হলো সব সেটের উপসেট, ফাঁকা ফাঁকা হলো সব সব কিছুর মধ্যে শেষ থাকে। তাহলে এখানে এর এলিমেন্ট হলো দুইটা, এম আর এন, তাহলে এর পাওয়ার সেট হলো চারটা এলিমেন্ট, এক দুই তিন চার। এটার একটা ফর্মুলা আছে, এই যে এখানে লেখা আছে, পাওয়ার সেটের ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার এন, এন বলতে নাম্বার অফ এলিমেন্ট। এখানে দেখো এম আর এন কয়টা ছিল, দুইটা, তাহলে দুইয়ের উপর দুই পাওয়ার দিলে দুই দুগুণ চার, স্কোয়ার করলে চার, তার মানে চারটা উপাদান। এখানে দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা, ফাঁকা একটা সবটার মধ্যে আর ওই সেটটা একটার মধ্যে, আর যতগুলো একটা একটা করবো। ঠিক একইভাবে যদি তিনটা এলিমেন্ট থাকতো, এখানে এম এন, এম এন আছে, এখানে যদি আর একটা থাকতো এম এন পি বা এম এন ও, তাহলে তখন কি তিনটা এলিমেন্ট থাকলে তাহলে কয়টা হতো তখন উপসেট, দুইয়ের উপর তিন পাওয়ার হলে আট হতো, আট, আটটা উপসেট হতো। অর্থাৎ তখন যদি এ সমান হতো তিনটা আইটেম, তখন পি অফ এ হতো আটটা আইটেম, আটটা এলিমেন্ট। এটা হলো মত, আমরা নিচের দিকে দেখবো, এখনই নিচের দিকে আছে। তা আমরা একটু নিচে যদি দেখি, এখানে এখানে দেখো যে বলতেছে এ সমান, এ সমান ফাই, বি সমান এ, সি সমান এ বি, সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত। তাহলে এ সেটের যেহেতু এ সেট সমান হচ্ছে ফাই, তাহলে এর শক্তি সেট হবে ওয়ান, একটা, ওই ফাই হবে শুধু, কারণ 2 টু দি পাওয়ার এন, তাহলে এখানে সংখ্যা কত, এখানে এক পাওয়ার, তাহলে এখানে আসলে ফাই মানে কিছুই না, জিরো। তাহলে টু এর উপর জিরো মানে কোনো ইয়ার পর সমান 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 এক, এই জন্য পাওয়ার অফ এক, অর্থাৎ এরকম এ সমান এখানে দেওয়া আছে ফাই, এ সমান দেওয়া আছে ফাই, ফাই মানে কোনো উপাদান নাই, তার মানে 2 টু দি পাওয়ার, এখানে এই ফাই অর্থাৎ কোনো উপাদান নাই, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে এখানে ওয়ান, তার মানে পাওয়ার অফ এ এক্ষেত্রে হচ্ছে ওয়ান। এই যে পাওয়ার অফ এ, যে পাওয়ার অফ এ শুধু ফাইটাই আসতেছে, একটা উপাদান। এবার যদি 20, একটা উপাদান আছে এক, তাহলে একটা উপাদান হলে কয়টা হবে, দুইয়ের উপরে যদি এক পাওয়ার দিই, আমি যখন এক পাওয়ার দিব দুইয়ের উপরে এখানে, তখন এটার মান কত হবে, দুইয়ের উপরে এক পাওয়ার দিলে দুই। তা দেখো পি বি সমান এখানে একটা এলিমেন্ট এ, তাহলে আমাদের ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার এন, তাহলে এলিমেন্ট এখানে কত, একটা, তাহলে দুইয়ের উপরে এক পাওয়ার মানে দুই, তার মানে দুইটা হবে উপাদান, একটা এ আর একটা ফাই, একটা এ আর একটা ফাই, ফাই সবার মধ্যে থাকবে, মনে রাখতে হবে এটা। আচ্ছা, এবার সি আছে কয়টা, সি আছে এ আর বি, তাহলে এটার কয়টা হবে উপাদান, দুইয়ের উপর যদি আমি দুই পাওয়ার দিই তাহলে হবে এখানে ফোর, এখানে হবে ফোর। কি দেখো এখানে, তার মানে কি হচ্ছে, পাওয়ার অফ সি হচ্ছে এ একটা, বি একটা, এ বি একটা, আর ফাই একটা, অর্থাৎ এ একবার, বি একবার, একবার এ বি আর একবার ফাই। কারণ আমরা জানি ফাই সেট হচ্ছে
সব একটা উপসেট, প্রত্যেকটা সেটেরই একটা উপসেট হচ্ছে ফাই, মানে ফাঁকা সেট, নট জিরো। জিরো, এখানে একটা সেট। আচ্ছা, তাহলে কি হলো, কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন, এই যে এই জিনিসটা এখানে বলা আছে। এবার ক্রোমোজোর অর্ডার পেয়ার। ক্রোমোজোর হলো এখানে এমন ভাবে তৈরি করা যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, এইভাবে হয়। তো এখানে যদি জোড়া, যেহেতু বলছি ক্রমজোড়, আমরা দুইটা নিয়ে কথা বলি। যে অষ্টম শ্রেণীর আমেনা ও সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। মেধা অনুসারে তাদেরকে লেখা হবে কি, আমেনা তারপর সুমেনা, আমেনা প্রথমে সুমেনা পরে। এইরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে বলা হয় ক্রমজোড় বলে। সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। অর্থাৎ দুইটা করে আমরা নিব ক্রমজোড়, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। যেমন এখানে দেখো, উদাহরণ 11, এখানে 2x+y, এখানে তারপরে কমা দেওয়া আছে, দেখো তারপরে 3 দেওয়া আছে, সমান সমান বলা আছে 6, x - y। এখন এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী প্রথমটার সাথে প্রথমটা, তার মানে এই 2x+y এটা সমান 6, আর এই y+3 এটা সমান হচ্ছে ওয়াই, ও সরি, এক্স প্লাস 2x+y সমান 6, আর এই 3 সমান হচ্ছে x - y। এখানে তো লিখতে আমি ভুল করছি, এটা হলো কারণ এই এই জোড়াটার সাথে এটা প্রথমে প্রথমে যে দুইটা প্রথম আছে, যে কমা, প্রথমটার সাথে প্রথমটা, আর এই 3 হলো এইটার সাথে। অর্থাৎ এখানে লেখা যায়, দেখো নিচে লেখছে ক্রমজোড়ের শর্ত নয় 2x+y সমান 6, 2x+y সমান 6, কারণ প্রথমটার সাথে প্রথম, ক্রমজোড় হলে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এইভাবে। তাহলে আর x - y সমান 3, x - y সমান 3, আমরা যদি নিচে দেখি, তাহলে এই যে x - y সমান 3। এখন মান বের করতে হলে কি করতে, আমাদের সমীকরণের অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, সেই নিয়মে আমরা করতে পারি। এখানে দুইটা যোগ করলে দেখো, এক্স এক্স এখানে আছে 2x+y সমান 6, আর একটা আছে x - y সমান 3। তাহলে এই দুইটা সমীকরণকে যদি যোগ করি আমরা, যেহেতু একটার আগে ওয়াই, একটা দুইটাতে সমান আছে, একটা ওয়াই এখানে আছে, ওয়াই আর একটাতে প্লাস আছে, একটাতে মাইনাস আছে। তো যেহেতু অপোজিট সাইন আছে, আমি যোগ করলে প্লাস মাইনাস কাটা যাবে। আর যদি একই সাইন থাকতো, এখানেও প্লাস ওয়াই, এখানেও যদি প্লাস ওয়াই থাকতো, তাহলে আমাদেরকে বিয়োগ করতে হতো। তখন বিয়োগ করলে একটা চিহ্ন, যেটা বিয়োগ করতাম সেটা চিহ্ন চেঞ্জ হয়ে গেলে কাটাকাটি হতো। তাহলে এখানে আমরা যোগ যখন করলাম, ওয়াই ওয়াই কাটা গেল, আর 2x এর সাথে x যোগ করলে 3x, আর ডান পাশে 6 এর সাথে 3 যোগ করলে 9। তার মানে 3x সমান 9 সমান 3x সমান 9, অতএব x সমান হচ্ছে 3। কারণ এই 3x এর সাথে গুণ আছে, 9কে এই পাশ ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে x এর মান আসবে 3। যখন x এর মান একটা পেয়ে যাবো, যে কোনো একটা সমীকরণে 1 হোক 2 হোক, ওই মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো। এখানে যেমন 1 নম্বরে বসানো হয়েছে, একে বসানো কি, একে ইকুয়েশন কি ছিল, একে ইকুয়েশন ছিল 2x+y সমান 6। তার মানে এই এক্স এর মান যেহেতু 3 পাওয়া গেল, তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে, তার 3 গুণ করলে 3 দুগুণ 6, তার মানে 6+y সমান 6। তাহলে ওয়াই সমান হবে কি, +6 পাশে গেলে -6, 6 এর সাথে -6 হয়ে যাবে, +-0, তার মানে ওয়াই সমান 0। তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান 3 আর ওয়াই এর মান 0, এই যে এইভাবে লিখলাম ক্রমজোড় করে। এক্স এর মান 3, এই যে আমরা পেলাম এখানে, আর ওয়াই এর মান পেলাম 0। আচ্ছা, এরপরে আসছে কার্টেজিয়ান প্রোডাক্ট বা কার্টেজীয় গুণজ। তো এইখানে কি, এর নিয়ম হচ্ছে যে একটা জিনিস, এই কার্টেজীয় গুণের ক্ষেত্রে একটা দিয়ে আর একটার সাথে, প্রত্যেকটার সাথে গুণ একবার করে হলে এক একটা করে জোড়া হবে। এখানে একটু যদি দেখি আমরা উদাহরণটা, তাহলে ক্লিয়ার হবে। বলছে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরে দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বা আছে মানে কি, সাদাও হতে পারে, নীলও হতে পারে, আবার দুইটাও হতে পারে, এরকম জোড়াও হতে পারে।
তো ভিতরের দেওয়ালে রঙের সেট, ভিতরের দেওয়ালে, তাহলে ভিতরের দেওয়ালে কয় রকমের রং দিবে, সাদা বা নীল, দুইটার যে কোনো একটা, তাহলে সাদা নিল আর নীল নিল, এটা একটা সেট, এ সেট। আর বাইরের দেওয়ালে কে সেটকে বললো বি সেট, তাহলে বাইরের দেওয়ালে কি কি দিতে পারে, বাইরের দেওয়ালে বলছে লাল হলুদ সবুজ, তাহলে লাল কমা হলুদ ও সবুজ। এখন তারা কিভাবে সে রংটা দিতে পারে, তাহলে প্রথমে দেখো বাইরে দিবে সাদা বা নীল, তাহলে সাদার সাথে কি দিতে পারে, সাদার সাথে ভিতরের সাথে সে জোড়া করতে পারে, সাদার সাথে দিতে পারে লাল, আবার সাদার সাথে দিতে পারে হলুদ, আবার সাদার সাথে দিতে পারে সবুজ। কারণ বি সেটের মধ্যে কি কি আছে দেখো, লাল হলুদ সবুজ। আর আমি এবার এ সেট থেকে সাদা নিলাম, তার মানে সাদার সাথে লাল, সাদার সাথে হলুদ, সাদার সাথে সবুজ। আবার কি করতে পারে, এবার নীল নিতে পারে, নীল নিলে কি, নীলের সাথে লাল, নীলের সাথে হলুদ, নীলের সাথে সবুজ। এইভাবে লেখাটাকে আমরা বলতেছি এটা ক্রমজোরের, এটাকে বলা হয় এটা কার্টেজীয় গুণন। তাহলে কি করে পাওয়া গেল, এ গুণ বি সমান হলে দেখো সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। তাহলে এটাকে হলো কার্টেজীয় গুণ, এইভাবে বলা, এইভাবে লেখা, এটা একটা সেট হলো এখন এই জোড়া জোড়া করে। যেমন নিচে এবার উদাহরণ দেওয়া আছে, এক্স আর ওয়াই নির্ণয় করতে বলছে এখানে, ওই আগে আমরা করে আসলাম যেখানে সেম একইভাবে। তাহলে এখানে যদি আমরা এই ক্রমজোড় ভিত্তিতে এখানে বলতে পারি, যদি আমরা ক নম্বরের সমাধানে x/2 প্লাস y/3, এখানে কমা দেওয়া আছে, তারপর 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, কমা দেওয়া আছে, অর্থাৎ এক্স প্রথমটার সাথে প্রথমটা মনে রাখবা জোড়া, তার মানে x/2 প্লাস y/3 এইটুকু সমান হলো 1, এইটুকু সমান হলো 1। কিভাবে, এই যে এইটুকু হলো, এইটুকু প্রথম সংখ্যা আর এখানে প্রথম সংখ্যা 1, তাহলে এইটুকু হবে 1, আর এখানে আছে 1 দ্বিতীয় সংখ্যা, এটার দ্বিতীয় সংখ্যা হলো এইটুকু গোটাটাই, x/3 প্লাস y/2। আমরা তাই করছি নিচের দিকে, দেখো আমরা সমাধানটা আমরা এখানে করে দিয়েছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের, x/2 প্লাস y/3 মাইনাস 1 এটা। তাহলে ক্রমজোড়ের নিয়ম মোতাবেক তাহলে কি হলো, x/2 প্লাস y/3 সমান হবে 1, x/2 প্লাস y/3 সমান 1, আর x/3 প্লাস y/2 সমানও 1, কারণ এখানেও 1 আছে, যে এখানে 1, এই 1 আর এখানে আছে 1, দুইটার জোড়েরই 1 1, এই জন্য একই রকম হলো। এখন প্রথমটা নিয়ে যদি আমি কাজ করি, এখানে দেখো লসাগু করলে 3 দুগুণ 6, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3x হয়, 3 দিয়ে গুণ করলে 3x হয়। y এর ক্ষেত্রেও তাই, 3 দিয়ে ভাগ করলে 6কে 2, 2 দিয়ে y সাথে 2y, তার মানে 3x প্লাস 2y/6 সমান 1। এই 6কে ভাগ আছে ওই পাশে নিয়ে গেলে গুণ, তাহলে 3x প্লাস 2y সমান 6। ঠিক দ্বিতীয় সমীকরণটাও একইভাবে, 2x প্লাস 3y/6 সমান 1, 2x প্লাস 3y/6, এটা 2 নম্বর। এখন আমরা x আর y এর মান বের করব। তাহলে এখানে দেখতেছি আগের অঙ্কটা যেটা উদাহরণ দেওয়া ছিল, ওইখানে কিন্তু y ছিল এক জায়গায় আর এক জায়গায় ছিল -y, তো যোগ করলে হচ্ছিল। এখানে আমরা যদি দেখি দুইটা সমীকরণ, এখানে আছে 3x, এখানে আছে 2y, এখানে আছে 2x, এখানে 3y, অর্থাৎ দুইটা কোনোটাই সমান নাই। তাহলে আমি যদি একটাকে অপনয়ন করতে চাই, ভ্যানিশ করতে চাই, তাহলে আমাকে সমান করতে হবে। তাহলে সমান করতে হলে কি দুইটা বুদ্ধি আছে, একটা হলো হয় এক্স সমান করতে হবে অথবা ওয়াই সমান করতে হবে। তা আমরা দেখলাম 1 নম্বর সমীকরণে ওয়াই ছোট আছে আর এক্স বড় আছে। তাহলে আমি যদি এখানে যদি বিয়োগ করব, আমার যেহেতু দুইটাই প্লাস আছে, কাজে আমি এই এই ছোটটাকে যেহেতু বড় দিয়ে গুণ করা লাগবে, এটাকে আমি আগে হলো বড়টা দিয়ে ওয়াই ভ্যানিশ করবো, এখানে এক্সও করা যেতে পারতো, তখন মাইনাস চিহ্নের একটা ঝামেলা হতো। তো আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ দিলাম, কেন দিলাম, যে আমি এই ওয়াই ভ্যানিশ করব। তাহলে ওয়াই ভ্যানিশ করতে হলে এখানে আছে 3y আর ওখানে আছে 2y, তাহলে দুইটাকে আমি 3 দুগুণ 6, তার মানে 6y বানাবো। 6y বানালে দুইটাই সমান হয়ে যাবে। তাহলে 6y কিভাবে হবে, 1 নম্বর সমীকরণ যদি আমি 3 দিয়ে গুণ দিই, আমরা জানি সমীকরণের প্রত্যেকটাকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি বা যোগ বা বিয়োগ করি একই সংখ্যা দ্বারা, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তো গুণ করার সময় প্রত্যেকটার সাথে করতে হয়, ভাগ করার সময় প্রত্যেকটার সাথে করতে হয়। এখানে তাহলে 3 দিয়ে আমি যদি গুণ করি, তাহলে 3-এর এক্স এর সাথে 3 গুণ করলে হবে 9x, আর এই 2y এর সাথে 3 গুণ করলে 6y, আর 3 6 18 হবে। আমি প্রত্যেকটা উপাদানকে 3 দিয়ে গুণ দিলাম, দিয়ে দেখো আমি 3 নম্বর পেলাম, 9x প্লাস 6y প্লাস 18।
আর 2 নম্বরকে আমি 2 দিয়ে গুণ দেব। কেন কেন 2 দিয়ে দেবো? কারণ আমি সমান করব, 6y আগেরটা 6y করছি, এখানেও 6y করবো, তাহলে 2 দিয়ে গুণ দিলে এখানে 2x এর সাথে 2 গুণ করলে 4x, 3y এর সাথে 2 গুণ করলে 6y, 6 এর সাথে 2 গুণ করলে 12। এবার 3 থেকে 4 বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হচ্ছে এখানে 6y কাটা যাবে, এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। যখন আমরা বিয়োগ করি তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই 4-এর চিহ্নটা হবে এখানে মাইনাস, এই 6-এর আগে হবে মাইনাস, এই 12-র আগে হবে মাইনাস। তাহলে হলে 18 থেকে 12 বাদ দিলে 6 থাকে, আর এই 6y প্লাস মাইনাস কাটা যায়, আর 9x থেকে 4x বাদ দিলে 5x, তাহলে 5x সমান 6। তাহলে অতএব x সমান কত হবে? 5 গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে এসে ভাগ হলো, তাহলে x সমান হলো 6/5। এক্স এর মান যখন পেলাম, আমরা যে কোনো একটা সমীকরণে আমরা এক্স এর মান বসিয়ে দিলে পেয়ে যাব ওয়াই এর মান। তা আমরা 1 নম্বরে বসাই। 1 নম্বরে বসালে কি হচ্ছে? 1 নম্বর সমীকরণটা ছিল কি? 1 নম্বর সমীকরণটা ছিল 3x/5 প্লাস 2y সমান 6। না হ্যাঁ, 3x, এই যে এখানে 1 নম্বর 3x প্লাস 2y সমান সমান 6 ছিল, তাহলে 3x এর মান কত পেলাম? 3 ইন্টু, তাহলে 6/5, তাহলে এইটুকু গুণ করলে 3 6 18/5, আর গুণ উপরে এটার সাথে হয়, 3-এর সাথে 6 গুণ করলে 18, 18/5 সমান 2/y। আচ্ছা, এবার 18/5কে প্লাস আছে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়, তাহলে -18/5। এবার লসাগু করলে 5, এখানে 5 6 30 -18, তার মানে এখানে 12/5 সমান সমান 2y। তাহলে ওয়াই সমান কত হবে? যেহেতু এটা ভগ্নাংশ আছে, আমাদের গুণ আছে 2y, ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ হওয়া মানে উল্টে যাবে আর কি, তাহলে 1/2 গুণ করতে হবে এর সাথে। তাহলে 1/2 গুণ করলে 2 দিয়ে আবার 12 কাটলে কত হয়? আমরা জানি 2 দিয়ে 12 কাটলে 6। এই যে 2 দিয়ে 12 যদি কাটি আমরা, তাহলে থাকবে 6। তাহলে এখানে ওয়াই এর মান পাওয়া গেল 6/5, তাহলে এক্স এর মানও 6/5, ওয়াই এর মানও 6/5। এই ছিল আমাদের। আর একটা আছে ওখানে কাজ, আমরা ওইটা আলোচনা করে আজকের মতো এখানে শেষ করব। আমরা পরের সমাধানটা যদি দেখি, খতে কি দেওয়া ছিল? দেওয়া আছে খতে পি ইকুয়াল টু 1 2 3, কিউ ইকুয়াল টু 3 4, আর আর ইকুয়াল টু এক্স ওয়াই। আমরা যদি দেখে আসি একটু প্রবলেমটা, এই যে খতে দেওয়া আছে পি সমান 1 2 3, কিউ সমান 3 4, আর সমান এক্স ওয়াই। এখন বলতেছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর গুণ করতে হবে। আগে ইউনিয়নের সাথে, পি এর সাথে আগে কিউ এর ইউনিয়ন করে নিতে হবে, তারপর আর দিয়ে গুণ দিতে হবে। আর আরেকটা কি করতে হবে? দুইটা কাজ। আর একটা হলো পি এর সাথে কিউ এর ইন্টারসেকশন, ছেদ করতে হবে। আর এটা সংযোগ, প্রথমটা সংযোগ, পরেরটা ছেদ করে তারপর কিউ এর সাথে গুণ হবে। তাহলে আমরা একটু দেখি সমাধানটা কিভাবে করা যায়। খুবই ইজি অঙ্ক এটা, একটু টেকনিক্যালি বুঝলে হবে। তাহলে পি সমান দেওয়া আছে 1 2 3, কিউ সমান 3 4, আর সমান এক্স ওয়াই। তাহলে পি ইউনিয়ন কিউ কি হবে? পি ইউনিয়ন কি করলে পি এর মান 1 2 3, কিউ এর মান 3 4, তাহলে এখানে কমন আনকমন, তার মানে হবে 1 2 3। 3 যেহেতু কিউ এর মধ্যে আছে, পি এর মধ্যে আছে, এটাকে একবার নিতে হবে, নিয়ে নিচ্ছি 3, তাহলে বাইরে আর একটা 4, তার মানে ইউনিয়ন করলে হলো 1 2 3 4। এবার পি ইউনিয়ন কি এর সাথে আর গুণ, তাহলে পি ইউনিয়ন কিউ কত পেলাম? 1 2 3 4, 1 2 3 4। আর আমাদের আর সমান দেওয়া আছে এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে? এই প্রথমটার সাথে প্রথমটা গুণ, তাহলে 1 এর সাথে এক্স গুণ, একটা জোড়া হলো, আবার কমা দিতে হবে, 1 এর সাথে আবার ওয়াই এর একটা জোড়া হলো, কমা, এবার 2 নিতে হবে, 2 নিয়ে এক্স, 2 এর সাথে এক্স, 2 এর সাথে ওয়াই, সেম ভাবে 3 এর সাথে এক্স, 3 এর সাথে ওয়াই, 4 এর সাথে এক্স, 4 এর সাথে ওয়াই। এই হয়ে গেল আমাদের পি ইউনিয়ন কি ইন্টু আর। আবার কি দেওয়া আছে? এবারে ইন্টারসেকশন করতে হবে, তাহলে পি ইন্টারসেকশন কিউ, তাহলে পি এর মান 1 2 3, কিউ এর মান হচ্ছে 3 4, তাহলে ইন্টারসেকশন বলতে কমন, কমন আছে শুধু 3, তাহলে 3 নিলাম। এবার পি ইন্টারসেকশন কিউ ইন্টু কিউ, তার মানে 3-এর সাথে 3 আর 4 গুণ হবে, কারণ কিউ এর মান 3 আর 4, তাহলে 3 ইন্টু 3 আর 3 ইন্টু 4, তাহলে 3,3,4 জোড়া। এটা হলো পি ইন্টারসেকশন কি। তো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। এরপরে আমরা আরো নতুন ভিডিও আসবে, তোমরা দেখবা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে করে নতুন নতুন ভিডিও তোমরা পাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু কমেন্ট করলে পরে ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।